আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা তুলবিথি। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, মির্জা ফখরুল। হামিমকে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান। চট্টগ্রাম ৯ জামায়াতের প্রার্থী ফজলুল হকের মনোনয়ন আপিলেও বাতিল। সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। ব্যাংক এমডিদের সঙ্গে গভর্নরের বৈঠক, গণভোটের প্রচারে সিএসআর ফান্ড থেকে সহায়তার পরামর্শ। হাদি হত্যার বিচার দাবির বিক্ষোভে লাঠিচার্জ, ইনকিলাব মঞ্চের বিবৃতি। ফিলিং স্টেশন দোকানে ঝুলছে গ্যাস নেই লেখা নোটিশ, চরম বিপাকে গ্রাহকরা। নয়া মার্কিন দূত আসছেন আজ। সাভারে যুবলীগ নেতা ল্যাংড়া সোহেল গ্রেপ্তার। ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে 2 শিক্ষার্থী হাতে নাতে ধরা। বাংলাদেশকে যে 2 ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু। এবং নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের। শুনছিলেন সোনাম, এবার বিস্তারিত। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, শিগগিরই এই অবস্থার উন্নতি প্রত্যাশা করে বিএনপি। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই 31 দফার মধ্যে প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট। এদেশের সব ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে, তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপির সরকার নিরলসভাবে কাজ করে যাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি হামিমকে দেখে কাছে ডেকে কথা বলেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিচে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন। ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, আমি গর্বিত প্রিয় নেতা, দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই, তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকা তলে থাকতে চাই। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তারেক রহমানের আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং শেখ তানভীর বাড়ি হামিমের প্রতি শুভকামনা জানান। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে আপিল শুনানিতে যুক্তিতর্ক শেষে প্রার্থিতা বাতিলে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখা হয়। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয়েছে এই জামায়াত নেতার প্রার্থিতা। শুনানি শেষে এ.কে.এম. ফজলুল হক বলেন, আমার প্রতি বৈষম্য হয়েছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কোন বেসরকারি সংস্থা গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিলে সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়া যেতে পারে বলে তিনি মত দেন। রোববার বাংলাদেশ ব্যাংকের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এই পরামর্শ দেওয়া হয়। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরফিন সহ বিভিন্ন ব্যাংকের এমডিরা বক্তব্য দেন। পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভে লাঠিচার্জকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ।
সোমবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিতে পঞ্চগড়ে হওয়া বিক্ষোভে সেনাবাহিনীর হামলা, রাষ্ট্রীয় বাহিনী ক্ষমতার অপপ্রয়োগ ও নাগরিকদের ভেতর ভীতি সঞ্চারের উদ্দেশ্যে এমন ঘৃণ্য ও নেক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চ। দেশজুড়ে তীব্র এলপিজি সংকটে বিপাকে পড়েছেন গৃহস্থালী ও অটো গ্যাস ব্যবহারকারীরা। চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, আমদানি জটিলতা এবং দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় অনেক এলাকায় দোকান ও স্টেশনে ঝুলছে গ্যাস নেই নোটিশ। সংকট নিরসনে সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে আগামী সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের দোকানে ঝুলছে গ্যাস নেই লেখা নোটিশ। কোথাও পাওয়া গেলেও তা সরকারি নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও গ্যাস মিলছে না। সরকারি দামে 12 কেজি সিলিন্ডার 1300 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকা আসছেন আজ। সন্ধ্যায় রুটিন ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছাবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বর্তমান টিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা এবং রাষ্ট্রচার অনুবিভাগের কর্মকর্তারা যৌথভাবে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন নয়া মার্কিন দূত। তার আগের দুদিনে তিনি পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রচার অনুবিভাগের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করে ক্রিডেন্সিয়াল সাবমিশনের প্রস্তুতি রেকি করবেন। নয়া দূতের যোগদানের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মধ্যে প্রয়োজনীয় বৈঠকাদি এর মধ্যে সম্পন্ন হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পিটার হাসে স্থলাভিষিক্ত হবেন। সাভারে ছাত্র জনতার আন্দোলনে গুলি ও হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যুবলীগের নেতা সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী। এর আগে রোববার রাত 9:30টার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল রানা ওরফে ল্যাংড়া সোহেল সাভার উপজেলার মজিদপুর এলাকায় হেলাল মিয়ার ছেলে। তিনি সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ক্যাম্পাসে গোপন ইয়াবা সেবনকালে 2 জন শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট। রোববার রাতে তাদের আটক করা হয়। আটককৃত শিক্ষার্থীরা হলেন কলেজের 2021-22 সেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশিদুল ইসলাম ও 2022-23 সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তানজিম। জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে 2 জনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতে নাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আসন্ন 2026 টি-20 বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বিষয়ে চলতি সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিসিবির আবেদনে বলা হয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি কমবে। সম্প্রতি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় বোর্ডের পরামর্শে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর থেকেই এই উদ্বেগের শুরু। তবে আইসিসি বিসিবির এই আবেদন পুরোপুরি গ্রহণ নাও হতে পারে। সূত্রের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকল্প হিসেবে ভারতের চেন্নাই ও তিরুঅনন্তপুরমকে ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে হওয়া যুগান্তকারী মামলার বিচার সোমবার শুরু হচ্ছে। রয়টার্স জানায়, 1 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি হবে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে প্রথম গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি। এই মামলার বিচারের ফলাফল মিয়ানমারের পাশাপাশি আইসিজিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলাগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি ডিজিটাল পরিবর্তিত ছবিতে দাবি করা হয়েছে,
তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকের পর তীব্র আন্তর্জাতিক বিতর্কের মধ্যে ট্রাম্প এই দাবি করলেন। প্রতিবেদনে বলা হয়, নিকোলাস মাদুরো আটকের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতৃত্ব ভেনেজুয়েলার সুপ্রিম ট্রাইব্যুনাল অফ জাস্টিস ও সাংবিধানিক উত্তরাধিকার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী কর্তৃত্ব গ্রহণের মাধ্যমে নয়। ট্রুথ সোশ্যাল ট্রাম্প এই নকশা করা ছবিটি উইকিপিডিয়ার অফিসিয়াল পেজের সাথে পোস্ট করেছেন, যেখানে তার অফিসিয়াল প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।